সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষে রায়পুরা সরকারি কলেজে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বিকাশ রঞ্জন বণিক, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, রায়পুরা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম এবং অভিনন্দন। আমার পূর্বে আমার সহকর্মী 2টি ক্লাস নিয়েছে। আমি শারীরিকভাবে কিছু অসুস্থ থাকার জন্য প্রথম অবস্থা থেকে আমি ক্লাস নিতে পারি নাই, বিদায় দুঃখিত। আমি তোমাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যুক্তিবিদ্যা প্রথম পত্র। যুক্তিবিদ্যাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো অবরোহ, একটি হলো আরোহ। অবরোহ বলতে আমরা কি বুঝি? একটু বড় করে লিখে দিলাম। যেমন বলা হয়েছে যে সকল মানুষ হয় মরণশীল, রহিময় একজন মানুষ, এখানে রহিময় মরণশীল। এখানে এই বাক্যটা হইল উপরে যে বাক্যটি আছে এটা কি বলে? প্রথম আশ্রয় বাক্য। প্রথম আশ্রয় বাক্য, এটা হলো দ্বিতীয় আশ্রয় বাক্য, এটাকে বলা হয় সিদ্ধান্ত। এই কথাটিকে আবার আমরা অনুবাদেও ব্যাখ্যা করতে পারি, যেমন যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনক্রমে আশ্রয় ব্যাখ্যার চেয়ে, আশ্রয় ব্যাখ্যা বলতে যে সকল মানুষ হয় মরণশীল, আশ্রয় ব্যাখ্যার চেয়ে বড় ব্যাপক হতে পারবে না, বড় জোর সমান হতে পারে, তাহাকেই বলা হয় অবরোহ। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। অনুমান যখন, অনুমান বলতে আমরা বুঝি অনু শব্দের অর্থ পশ্চাৎ আর মান শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান অন্য জ্ঞানকে অনুসরণ করে তাহাকে বলা হয় অনুমান। এই তথ্যটি হয়তো তোমাদের যে প্রচলিত বই যেগুলো আছে ইন্টারমিডিয়েট ক্লাসে পাবেন, এটা আরেকটু উপরের শ্রেণীতে লেখা আছে। যে অনু শব্দের অর্থ পশ্চাৎ, স্থানকাল পাত্র বিশেষে একই জিনিস অনেক সময় বিভিন্ন বস্তু বিভিন্ন নামে অভিহিত হয়। যেমন যারা সায়েন্স থেকে আসছেন, মেট্রিকে অনেকেই সায়েন্স থেকে অনেকে আসছে চলে আসে, সেখানে হয়তো অণু বলতে কী বোঝায়? বলা হয় an atom is the smallest particle of an element which take part in the chemical reaction, অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা সচরাচর রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাহাকে অণু বলা হয়। কিন্তু আমার এই ক্লাসটি কিন্তু যুক্তিবিদ্যা। এখন রসায়নশাস্ত্রের ক্লাস বা বায়োলজির দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে কিন্তু হবে না, চিন্তা করতে হবে যৌক্তিক দৃষ্টিকোণ থেকে। সেই জন্য আমরা বলি কি অনুমান বলতে আমরা বুঝি কি, এছাড়া বলা যায় একটি জ্ঞাত বিষয়কে কেন্দ্র করে একটি অজ্ঞাত বিষয় সম্পর্কে জানার যে মানসিক প্রক্রিয়া সেটাকে অনুমান বলে অভিহিত করা হয়। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। অনুমান যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় একটি যুক্তি। একটি যুক্তিতে
একটি যুক্তিতে কয়েকটি যুক্তিবাক্যের সমাবেশ ঘটে। যেমন যুক্তিবাক্য হলো এটা একটা যুক্তিবাক্য, এটাও একটা যুক্তিবাক্য, এখানে রহিম ভাই বলছেন এটাও একটা যুক্তিবাক্য। এই পুরা জিনিসটাকে আমরা বলা হয় একটা যুক্তি। হ্যাঁ, আর এটা হলো তোমার একটা যুক্তিবাক্যের মধ্যে থাকে কি দুইটা অংশ আছে এই যুক্তিবাক্যের মধ্যে, একটা হলো উদ্দেশ্য পদ, একটা হলো বিধেয় পদ। উদ্দেশ্য পদ আর একটা হলো তোমার বিধেয় পদ। তাহলে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়কে বলা হয়, বলা যায় যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়কে বলা হয় যুক্তিবাক্য। উদ্দেশ্য এবং বিধেয়কে নিয়ে হলে কি একটি পদ গঠিত হয়। কিভাবে? পদটা কোথায় থাকে? আমার আজকের আলোচ্য বিষয় হলো যুক্তিবিদ্যার শাব্দিক অর্থে পদ। তাহলে পদ কাকে বলে? পদ বলতে আমরা বুঝি যে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করতে পারি তাহাকে বলা হয় পদ। তো পদটা আসছে কোত্থেকে? হ্যাঁ, পদ শব্দের মানে উৎপত্তি হইল ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। টার্মিনাস শব্দের অর্থ হল প্রান্ত বা কিনারা। টার্মিনাস কি? পদের ইংরেজি শব্দ হলো টার্ম, ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। টার্মিনাস বলার কারণ হলো একটি যুক্তিবাক্যে ডানে এবং বামে যুক্তিবাক্যটি অবস্থান করে বিধান, পদ অবস্থান করে বিধান এটাকে টার্মিনাস বলে অভিহিত করা হয়। পদকে এখন যুক্তিবিদ্যার মধ্যে এই পদ নিয়ে মতদ্বৈততা আছে। সেই মতদ্বৈততার কারণে যুক্তিবিদ্যাকে দুটি অর্থে গ্রহণ করা। একটা হলো কি সংকীর্ণ অর্থে পদ, আর একটা হলো ব্যাপক অর্থে পদ। ব্যাপক অর্থে পদ বলতে আমরা বুঝি যেমন ব্যাপক অর্থে যেমন মানুষ, বই, ফুল, এটা হলো ব্যাপক অর্থে পদ। আর সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে পদ মানুষ, বই এবং ফুল এগুলি এখন কিন্তু শব্দ বা পদ বলতে পারি, কিন্তু এগুলি কিন্তু তোমার পদ বলে অভিহিত করা যায় না। কিসের জন্য? যখন এটাকে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করা যাবে তখনই সেটাকে পদ বলে অভিহিত করা হবে। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু এটা কিন্তু মানে মানুষ, বই, ফুল এগুলি কিন্তু পদ নয়। ইট শুড বি ডিপেন্ড অন ইউটিলিটি। তুমি এটাকে যেভাবে ব্যবহার করবে, হ্যাঁ, সেই অর্থে তখন সেটা পদ হবে। কিন্তু যেমন ব্যাপক অর্থে আমি ইচ্ছা করলে এখন সেটা দেখাইতে পারি, যেমন মানুষ হয় মরণশীল, মানুষ হয় মরণশীল। হ্যাঁ, এখানে মানুষ উদ্দেশ্য মরণশীল বিধেয়, আর ভয়টা হলো মানে সংকীর্ণ। হ্যাঁ, মানুষ হয় মরণশীল, এখানে মানুষ হলো উদ্দেশ্য এবং মরণশীল হলো বিধেয়। যখন এটা যে যুক্তিবাক্যের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় নিহিত থাকবে সেটাকেই বলা হয় কি প্রকৃত অর্থে পদ। আর যাকে আমরা উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করতে পারবো না সেটাকে পদ বলে অভিহিত করা যায় না। সেই জন্য যুক্তিবিদ্যায় পদকে দুটি অর্থে গ্রহণ করা হয়েছে, একটা হলো সংকীর্ণ অর্থে পদ, আরেকটা হলো ব্যাপক অর্থে পদ। এখানে একটা প্রশ্ন থেকে অনেক সময় শর্ট কোশ্চেন হিসাবে থাকে যে সকল শব্দই কি পদ?
হ্যাঁ, তখনই হলো কি না সকল শব্দকে পদ বলে অভিহিত করা যায় না। যাকে যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে ব্যবহার করা যায় তাকেই আমরা পদ বলে অভিহিত করতে পারি। তার পরবর্তীতে যেমন শব্দ বলতে আমরা কি বুঝি? শব্দ হলো এক বা একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আর পদ হইল যে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করা যায় সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে অভিহিত করা হয়। পদ এবং শব্দের মধ্যে পার্থক্য, যুক্তি বাক্যের অংশদ্বয় হচ্ছে পদ, আর কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি একত্রিত হয়ে পদের অর্থ যদি প্রকাশ করে, একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি একত্রিত পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ। একটি যুক্তি বাক্যে পদের সংখ্যা হইল দুইটি। পদের সংখ্যা দুইটি কি কি? একটা হইল উদ্দেশ্য পদ আর একটা হইল বিধেয় পদ। আর শব্দ হইল কি একটি যুক্তি বাক্যে শব্দের সংখ্যা দুইয়ের অধিক হতে পারে। যেমন রহিম রায়পুরা কলেজে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের একজন ছাত্র। রহিম এখানে শব্দের সংখ্যা হইল 8টি। রহিম রায়পুরা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। এখানে শব্দের সংখ্যা হইল 8টি, কিন্তু আমরা জানি যে একটি যুক্তি বাক্যে পদের সংখ্যা কিন্তু থাকে দুটি, একটি উদ্দেশ্য পদ, একটি বিধেয় পদ। যুক্তিবিদ্যায় পদের অর্থ সবসময় এক থাকে। মানে পদকে অনেকার্থক শব্দে কিন্তু ব্যবহার করা যায় না, কিন্তু শব্দকে অনেকার্থক শব্দে ব্যবহার করা যায়, অর্থাৎ দ্ব্যর্থক শব্দে প্রয়োগ করা যায়। দ্ব্যর্থক বলতে আমরা যার একাধিক অর্থ নিহিত আছে। যেমন গজ শব্দের অর্থ হইল তোমার হাতি। আবার অন্য সবভাবে বলা যায় যে 3 ফুটে হইল তোমার 1 গজ। দণ্ড মানে হলো শাস্তি দাও। আবার দণ্ড হইল কি দণ্ড মানে কি শাস্তি বা প্রহার। আর দণ্ড হইল তোমার সময় বা ক্ষণ, এক দণ্ডকাল। ঠিক তেমনিভাবে আমরা বলতে পারি কি যে একটি পদ দ্ব্যর্থক হতে পারে না। পদ কখনো দ্ব্যর্থক হতে পারে, শব্দ দ্ব্যর্থক হতে পারে। যেমন রহিম রায়পুরা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের একজন ছাত্র। সেখানে শব্দের সংখ্যা হইল 8টি। যাকে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করা হয় তাহাকে পদ বলা হয়, তবে সকল শব্দ কিন্তু পদ নয়। যাকে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করা যায় সেটাই শুধুমাত্র পদ। তারপরে হলো তোমার শব্দের শ্রেণীবিভাগ। পদযোগ্য শব্দ যে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে অন্য পদের সাহায্য ছাড়াই যুক্ত বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে ব্যবহার করা যায় সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে
বলা হয় কি পদযুক্ত শব্দ। যেমন চিনি হয় মিষ্টি, হ্যাঁ, এখানে চিনি উদ্দেশ্য হিসাবে এবং মিষ্টি বিধেয় হিসাবে আছে, হ্যাঁ, এটা অন্য কোনো শব্দের উপর নির্ভরশীল নয়। সেজন্যই বলা হয় যে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে ব্যবহার করা যায় সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় পদ, হ্যাঁ, সে বলা হয় কি পদযুক্ত শব্দ। দ্বিতীয় হলো সহপদযুক্ত শব্দ। যে শব্দ নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের সঙ্গে যুক্ত হলে, হ্যাঁ, সেটি পদ হিসেবে গৃহীত হয়, তখন সেটাকে বলা হয় সহপদযুক্ত শব্দ। যেমন টি, টা, খানা, হ্যাঁ, ইত্যাদি শব্দগুলি যদি অন্য শব্দের সঙ্গে যুক্ত হয় তখনই তাহা হিসাবে গণ্য হয়। হ্যাঁ, যেমন টি, কি বলতে, যেমন বইটি, হ্যাঁ, বইটি হয় মূল্যবান, বইটি হয় মূল্যবান। এখানে বই যুগ টি যুক্ত হওয়াতে হচ্ছে তোমার বইটি। এই টি, টা, খানা, খানি এই শব্দ যখনই যুক্ত হয় তখনই সেটা মানে কি সহপদযুক্ত শব্দ হিসেবে বিবেচিত হয়। আর পদ নিরপেক্ষ শব্দ, যে শব্দ কখনোই যে শব্দ নিজে নিজে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না এবং অন্য শব্দের সাথে সংযুক্ত হলেও কখনোই পদ হিসাবে বিবেচিত হয় না, সেটাকেই বলা হয় কি পদ নিরপেক্ষ শব্দ। যেমন আমরা বলি কি হায় হায়, আমার কি হলো, হ্যাঁ, হায় হায়, মরি মরি, এই শব্দগুলোকে আমরা যুক্তিবিদ্যায়, হ্যাঁ, পদ নিরপেক্ষ শব্দ হিসেবে বিবেচিত করা হয়। তাইলে আমরা বন্ধুগণ যে শব্দগুলো মানে যে পর্যন্ত আলোচনা করলাম, আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কী কী জিনিস পেলাম? প্রথম অবস্থায় যে প্রথম শাব্দিক অর্থে পদ, কীভাবে? যেমন পদের ইংরেজি প্রতিশব্দ হইল টার্ম, ইয়ার ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে এবং এই টার্মটি একটি যুক্তিবাক্যের ডানে এবং বামে অবস্থান করে বিদায় এটাকে ইংরেজিতে টার্ম বলে অভিহিত করা হয়। 2 নম্বর হলো কি পদের ব্যবহারিক অর্থ। পদকে দুটি অর্থে গ্রহণ করা হয়। একটি হলো তোমার ব্যাপক অর্থে পদ, আরেকটি হলো তোমার সংকীর্ণ অর্থে পদ। ব্যাপক অর্থে পদ বলতে আমরা বুঝি যে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করা হয় তাইকেই, হ্যাঁ, ব্যবহার করা হয় তাইকেই পদ বলা হয়। যেমন মানুষ, বই, ফুল, এগুলি কিন্তু শব্দ, কিন্তু এগুলি পদ নয়, কিন্তু এই পদটা ব্যক্তির প্রয়োগের উপর নির্ভর করে। যেমন মানুষ হয় মরণশীল, যখন আমরা বলি মানুষ হয় মরণশীল তখন এখানে মানুষটি হয় উদ্দেশ্য পদ, আর মরণশীল হয় বিধেয় পদ, আর হয়টি হয় সংযোজক। সংযোজকের কাজটা হলো কি উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে একটা সংযোগ স্থাপন করাই হলো, হ্যাঁ, সংযোগের কাজ। তারপরে হলো আর সংকীর্ণ অর্থে পদ। যুক্তিবিদ্যার পদকে কোন অর্থে গ্রহণ করে? তবে আমাদের সবসময় মনে রাখতে হবে যুক্তিবিদ্যার পদকে সবসময় আমরা কি সংকীর্ণ অর্থেই ব্যবহার করে থাকি। অর্থাৎ যে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে ব্যবহৃত হয়েছে
বা হয়, সেটাকেই আমরা সংকীর্ণ অর্থে পদ বলে অভিহিত করি। যেমন ইংরেজিতে একটা শব্দ আছে, যেমন টু বি। টু বি শব্দের অর্থ নাকি হওয়া, আর অট টু বি তো হওয়া উচিত। তাইলে একটা হইল যুক্তিবিদ্যায় যখন পদের কথা আমরা বলি, যখন যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে, যে শব্দটা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে ব্যবহৃত হয়েছে, সেটা হইল প্রকৃত অর্থে পদ। আর যাকে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে পাই না, সেটাকে আমরা পদ বলে অভিহিত করতে পারি না। কিন্তু সেই শব্দগুলি পদ হয়, এটা ব্যক্তির মনের উপর নির্ভর করে। যেমন প্রত্যেকটা বস্তু সম্পর্কে মানুষের কিছু না কিছু ধারণা থাকে। যেমন কীরকম, যেমন তেঁতুল টক। তেঁতুল সম্পর্কে আমার মনের মধ্যে একটা কনসেপ্ট আছে, একটা ধারণা আছে, এবং টক সম্বন্ধে একটা ধারণা আছে। যতক্ষণ এই জিনিসটা আমার মনের মধ্যে থাকবে, ততক্ষণ সেটা হইল অবধারণ। অর্থাৎ মন যেটাকে ধারণ করে রাখে, সেটাই হইল অবধারণ। আর মন থেকে যে জিনিসটা বেরিয়ে আসে, যখন আমরা সেটাকে ভাষার মাধ্যমে প্রয়োগ করি, তখন সেটাকে বলা হয় যুক্তি। তো যুক্তিবিদ্যা প্রধান আলোচ্যের জন্যই আমরা বলি কি যে যুক্তিবিদ্যা প্রধান আলোচ্য বিষয় হচ্ছে তোমার অনুমান। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। অনুমান যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয়, তখন তাকে বলা হয় যুক্তি। একটি যুক্তিবাক্যের মধ্যে কয়েকটি পদ থাকে, কয়েকটি যুক্তিবাক্য থাকে। এই যুক্তিবাক্যের মধ্যে থেকে উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয়ের সংযোগেই কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় যার মধ্যে নিহিত থাকে, তাকেই আমরা পদ বলে অভিহিত করি। তবে আমরা এখানে যে বিষয়টি আলোচনা করলাম, সেখানে মানে যুক্তিবিদ্যার দৃষ্টিকোণ থেকে পদ সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু বাংলায় কিন্তু পদের ব্যবহার আছে। সেখানে পদকে বলা হয়, যেমন পদ কয় প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তবে বাংলায় সেখানে পদ কাকে বলা হয়? যুক্তিবাক্যে ব্যবহৃত বিভক্তিসূচক শব্দকেই বলা হয় পদ। যেমন রহিম স্কুলে যায়, রহিম প্রতিদিন স্কুলে যায়। এখানে স্কুলের সাথে স্কুল যুগ এ, এখানে এ প্রত্যয়টি যুগ হওয়ার প্রেক্ষিতে সেখানে বিভক্তিটা নির্দেশ করা হয়েছে কি এ বিভক্তি যুগে এই শব্দটি গঠিত হয়েছে। রহিম প্রতিদিন স্কুলে যায়, এটাও একটা বাক্য। আর যুক্তিবিদ্যায় বাক্য বলতে তখনই হবে যার মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় শব্দ নিহিত থাকবে, তাকেই যুক্তিবিদ্যার পদ বলে। তবে আজকে আমরা যেটুকু আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমার পূর্বে আমার সহকর্মী আরও 2টি ক্লাস নিয়েছে, সেখানে অবশ্যই উনি বই সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছে। সেই বইগুলি তোমরা অবশ্যই কিনে নেবে। তাই এবং আমার ক্লাস এবং বইয়ের সাথে মিলিয়ে যদি তোমরা একটু দেখো, তাহলে সহজে আমাদের ক্লাসগুলি যদি ঠিকমতো ফলো যদি করো, তাহলে অবশ্যই তোমরা বিশেষভাবে উপকৃত হবে আমার বিশ্বাস। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ জানাই।